দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণভবনে উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, কেউ কেউ অহেতুক অস্থিরতার অপচেষ্টা করছে। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই আন্দোলনকে বেগবান করেছিল আবু সাঈদের আত্মত্যাগ। দ্রুত হত্যা মামলার বিচার কাজ শেষ করার দাবি জুলাই শহীদদের স্বজনদের। দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি শাকিলা ইসলাম। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। শুরুতেই জুলাই গণ অভ্যুত্থান দিবসের খবর। দেশজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা বিভিন্ন কর্মসূচিতে দিবসটি উদযাপন করছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দিনের শুরুতে জুলাই শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদের পরিবার ও আহত জুলাই যোদ্ধা, রংপুর 3 আসনের সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা। রাজশাহীতে সিএনবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মেনু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থান দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। খুলনায় শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সিলেটে রিকাবি বাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। কক্সবাজারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই যোদ্ধা সহ সর্বস্তরের মানুষ এবং প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য বিজয় র্যালি। নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন শহীদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বগুড়া মহানগরের সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তারা। ময়মনসিংহ নগরীর বাইপাস মোড়ে শহীদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এছাড়াও দিবসটি ঘিরে মানিকগঞ্জ, ঝিনাইদহ, বরিশাল, হবিগঞ্জ, নাটোর, নড়াইল, সাতক্ষীরা, ঠাকুরগাঁও সহ সারা দেশে রয়েছে নানা আয়োজন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলোতে রয়েছে 24-এর আন্দোলনে সারা দেশে ছাত্র জনতার প্রতিরোধ ও তাদের উপর ফ্যাসিস্ট সরকারের নির্দেশে নেমে আসা নানা নির্যাতনের প্রামাণ্য দলিল। পরিদর্শন শেষে জুলাই স্মৃতি জাদুঘরের বাইরের প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভায় আন্দোলনে সন্তান হারানো মায়েরা আকুতি জানান আর যেন কোনো স্বৈরাচারের ছায়া না পড়ে এদেশের মাটিতে, তাদের সন্তানদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে গুম খুন অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। 17 বছরে যারা গুম খুন হয়েছে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। 1.5 দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের 3.5 বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে। 2024 সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, বরং এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণঅভ্যুত্থান স্বাধীনতা রক্ষার। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গঠন করা হয়েছে সংসদীয় কমিটি। তারপরও কেউ কেউ অহেতুক ইস্যু তৈরির চেষ্টা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, এই প্রত্যয় নিয়ে নতুন দেশ গড়ার আহ্বান জানান সরকার প্রধান। আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। এই প্রত্যাশায় 24-এর আন্দোলন বেগবান হয়েছিল রংপুরে আবু সাইদ সহ 5 জনের আত্মত্যাগের মাধ্যমে। তাদের রক্তে ভেজা পথ ধরেই আসে 5 আগস্ট। এবারের 5 আগস্টে সেই রংপুরের ছাত্র জনতা জানিয়েছে নিজেদের মূল্যায়ন। মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দুহাত প্রসারিত করে ঘাতকের বুলেটের মুখে বুক পেতে দিয়েছে টি শার্ট পরা এক তরুণ। এই একটি মাত্র ছবিতেই মূর্ত জুলাই অভ্যুত্থান। 24-এর 16 জুলাই রংপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবু সাইদের শহীদ হওয়ার সেই ছবি আন্দোলনকে করে তোলে বেগবান, যার পথ ধরে 5 আগস্ট সরকার পতন ঘটে। আবু সাইদ সহ 5 শহীদের জনপদ রংপুরের তরুণরা এখন বলছেন, যে প্রত্যাশা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল তা পুরোপুরি পূরণ হয়নি। যেই রাজনীতির জন্য আবু সাইদকে জীবন দিতে হয়েছে, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে আবারও আমরা সেই অপরাজনীতির দেখা পাই। এটি আমাদের জন্য চরম হতাশা। ওই আন্দোলন দিয়ে আমরা যেরকম বাংলাদেশটাকে পরিবর্তন করব, ওই জায়গায় আমাদের প্রাপ্তিটা যদি আমরা বিবেচনা করি, আমরা ব্যাপক হতাশায় ভুগি। শহীদদের কথা চিন্তা করে গণরায়ের দ্রুত বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। এই সরকার এটি বোধোদয় হবে এবং তারা তাদের দলীয় যে বাহিনী রয়েছে, গ্রুপগুলো রয়েছে, নিয়ন্ত্রণ করবেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা রাখবেন। তৎকালীন স্বৈরাচারী সরকার বিএনপি সহ আন্দোলনরত দলগুলোকে নির্যাতন করলেও বর্তমান সরকার জনগণের কথা ভেবেই কাজ করছে বলে মনে করেন বিএনপি নেতারা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। নাগরিকরা তাদের স্বাধীনতা পাবে, নাগরিকরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে, এই প্রাপ্তি ধীরে ধীরে পূর্ণতা লাভ করবে, এটি আমরা প্রত্যাশা করি এবং সেই পথেই আমরা মনে করি সরকার এগিয়ে যাচ্ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদ বিরোধী শক্তির এক থাকা দরকার। জুলাইয়ের শহীদদের যে ত্যাগ, সেটাকে আমাদের সম্মান জানাতে গেলে, বাস্তবায়িত করতে গেলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের চেতনা নিয়ে বৈষম্য সমাজ গঠনের জন্য এগিয়ে আসতে হবে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, এরপর আর যা থাকছে। এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে। বরিশাল ও নারায়ণগঞ্জে ছাত্রদল ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 20। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। 2 বছর পেরিয়ে গেছে, সিরাজগঞ্জের অনেক পরিবারের এখনও কান্না থামেনি। 24-এর গণ আন্দোলনে সিরাজগঞ্জে প্রাণ হারিয়েছেন 32 জন, আহত হন শতাধিক ছাত্র জনতা। 9টি হত্যা মামলা সহ 16টি মামলা হলেও এখন পর্যন্ত মাত্র 3টি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। অবৈধ অস্ত্র পুরোপুরি উদ্ধার হয়নি।
দ্রুত বিচার কাজ শেষ করার দাবি স্বজন হারানো পরিবারগুলোর। সিরাজগঞ্জ থেকে শামীম শাহরিয়ার রাফির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 2024 সালের 4 আগস্ট সকাল 10টা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। একদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে থাকেন আন্দোলনকারী ছাত্র জনতা। শুরু হয় সংঘর্ষ। পুলিশের গুলির শব্দে কেঁপে ওঠে শহর। কাঁদানে গ্যাস আর ককটেলের ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 3 আন্দোলনকারী। একই দিনে এনায়েতপুরে গুলিতে নিহত হন আরও 3 জন। পরে এনায়েতপুর থানায় হামলার ঘটনায় প্রাণ হারান 15 জন পুলিশ সদস্য। রায়গঞ্জে সংঘর্ষে সাংবাদিক সহ নিহত হন 6 জন। সন্ধ্যায় সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাসা থেকে উদ্ধার করা হয় আরও 2 জনের মরদেহ। জুলাই আগস্টের ভয়াবহতা হয়তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বেশি ভয়াবহতা ছিল। আমরা যেটা শিকার হচ্ছি তার একটা ন্যায্য বিচার আমাদের হোক, তবে সেই ন্যায্য বিচার আমরা কোনোভাবেই পাচ্ছি না, যেটা আমরা ইন্টিম গভর্নমেন্টের কাছ থেকে আশা করছিলাম। তারাও ব্যর্থতার দায় স্বীকার করে চলে গেছে। আশা রাখতেছি বর্তমান সরকার তারা চেষ্টা করবে। আওয়ামী লীগ কিন্তু এখনও অনেক সাহস দেখাচ্ছে, এই বিচারগুলো হচ্ছে না দেখেই তারা আরও সাহস পাচ্ছে। 2 বছর পরও সেই দিনের স্মৃতিস্মরণে শিউরে ওঠে মানুষ। ন্যায় বিচারের জন্য তাদের প্রতিদিনের অপেক্ষা। মাথায় আসছিল পতাকা বান্ধা, যাওয়ার পরে এই তার 8 ঘন্টা কি 30-35 মিনিট পরেই শুনলাম যে সুমনের গুলি লেগেছে। আমার স্বামী থেকে শুরু করে যারা নির্মমভাবে হত্যা হয়েছে এবং তারা প্রাণ দিয়েছে তাদের বিচার চাই, দ্রুত যেন তাদের বিচার কার্যকারিত করা হয়। হত্যা মামলাগুলোর মধ্যে শহীদ রঞ্জু, সুমন ও লতিফ হত্যা মামলার চার্জশিট হয়েছে। এনায়েতপুর থানায় মামলা ও পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা সহ 6টি হত্যা মামলার তদন্ত এখনো চলমান। মামলায় নাম পড়ে নাই, কিন্তু তদন্তে যদি প্রমাণিত হয় তারাও ছিল, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। সমস্ত আসামিদের ওয়ারেন্ট হয়, ওয়ারেন্ট হওয়ার পরে এই আসামিদের আবার এই পিএনডি হয়, দ্যাট ইজ হলো প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট যেটা বলে, সেটা হয়। তার পরিবর্তে যদি হাজির না হয় তার জন্য পেপার পাবলিকেশন হয়। এই প্রক্রিয়াগুলো করতে গেলে একটা সময় লাগে। সময় মুছে দিতে পারেনি শোক। এখনো কেউ আগের মতো ছেলের ঘর গুছিয়ে রাখেন, কেউ স্বামীর ছবির সামনে বসে নীরবে চোখের জল ফেলেন, কেউ আবার স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন। স্বজন হারানো পরিবারগুলোর প্রত্যাশা ঘাতকের বিচার। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফেনীর মহিপাল ট্র্যাজেডির 2 বছর আজ। বিচার শুরু হলেও এখনো গ্রেপ্তার হয়নি মূল আসামিরা, উদ্ধার হয়নি ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এখনো ন্যায় বিচারের অপেক্ষায় নিহত ও আহতদের পরিবার। বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, আজ তো 2 বছর ফেনীর মহিপাল ট্র্যাজেডির বিচার শুরু হয়েছে, কিন্তু মূল আসামি যারা রয়েছেন তারা এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ এ বিষয়ে কি বলছেন একটু জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে 2024 সালের যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের 4 আগস্ট ফেনীর মহিপালে, মানে আমরা এই মুহূর্তে যেই স্থানটিতে রয়েছি, এই স্থানটিতে প্রায় 7 জনকে হত্যা করা হয়েছিল। সেই 7 জনের হত্যার মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যারা মূল আসামি কিন্তু তারা আসলে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে মহিপালের যে চৌরাস্তা, সেই চৌরাস্তাতে 4 আগস্ট নির্বিচারে গুলি করে আসলে এখানকার যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের প্রায় 7 জনকে হত্যা করা হয়েছিল। সেই 7 জনের হত্যার পর কিন্তু হত্যা মামলা হয়েছে, এজাহারে অনেক আসামির নাম রয়েছে এবং যে সকল প্রধান আসামি যারা রয়েছেন তারা কিন্তু আসলে দেশের বাইরে অবস্থান করছেন এবং দেশেও আসলে অনেকে লুকিয়ে রয়েছেন, কিন্তু আসলে এখন পর্যন্ত প্রশাসন সেইভাবে উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যে কারণে আসলে জুলাই আন্দোলন নিহতর যে সকল পরিবারগুলো রয়েছে সেই পরিবাররা কিন্তু বারবারই আক্ষেপ প্রকাশ করছেন যে তারা বলছেন যে জুলাই আন্দোলনে তাদের যে আত্মত্যাগ, যারা নিহত হয়েছেন তাদের যে যারা মামলা করেছেন সে মামলায় যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, বিচারের আওতায় আনতে পারেনি, সেটা নিয়ে কিন্তু আসলে তারা শঙ্কিত রয়েছেন। তারা বলছেন যে এমন সময়ে যে 5ই আগস্ট যেখানে জুলাই গণ অভ্যর্থনের পর নতুন যে বাংলাদেশ হয়েছে, সে বাংলাদেশেও যদি এখন বিচারহীনতার যুগে বাস করতে হয় সেটি নিয়ে কিন্তু তারা আফসোস করছেন। তারা বলছেন যে এই দেশ গড়ার জন্যই তাদের সন্তান আসলে বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছেন এবং সেই এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় কিন্তু আসলে তারা খুব বেশি ক্ষোভ প্রকাশ করছেন এবং যারা আহত হয়েছেন এই জুলাই আন্দোলনে
তারাও কিন্তু আসলে এই মূল আসামিদের গ্রেপ্তার না হওয়ায় তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে আসলে 5 আগস্ট যে জুলাই গণ অভ্যুত্থান দিবস, সেগুলো গণ অভ্যুত্থান দিবসে বিভিন্ন রকমের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কিন্তু আসলে এই যে 4 আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী এবং যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই যে সকল আসামিগুলো পলাতক রয়েছে তাদেরকে আসলে দেশে এনে এবং তাদেরকে শাস্তির আওতায় এনে যে মানে 5ই আগস্টের 4ই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে সেটির যেন সঠিক বিচার করা হয় সেই দাবি জানাচ্ছেন এখানকার নিহতের পরিবারগুলো। জি শাকিলা। দিদারুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনীর মহিপাল থেকে যুক্ত হয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। দেশের খবরে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় এনসিপির অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে সাইবার সুরক্ষা আইনের মামলায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। গতরাতে রাজধানী থেকে ডিবি ও বগুড়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনা শুরু হলে তানভীর পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন। পরে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল তার বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনায় গত 1 আগস্ট তানভীরকে যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। আজও বরিশাল ও নারায়ণগঞ্জে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এই সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। 10:45টার দিকে মিছিলটি মহাসড়কে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষে 10 জন আহত হন। নারায়ণগঞ্জ শহরের চাষারায় সরকারি তোলারাম কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পাসে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় তাদের মধ্যে তর্কাতর্কি হওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক। জেলার প্রায় 700টি ক্লিনিকের মধ্যে বর্তমানে লাইসেন্স সচল 104টির। অভিযোগ রয়েছে দালাল চক্রের খপ্পরে পড়ে নিম্নমানের ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। বিস্তারিত জানাতে টাঙ্গাইল শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। এই যে নিম্নমানের ক্লিনিক, এ নিয়ে প্রশাসন সোচ্চার কেন হচ্ছে না, একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক রয়েছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং টাঙ্গাইল 250 সজ্জার জেনারেল হাসপাতালের পাশেই। এই হাসপাতালের পাশেই রয়েছে অন্তত 50টি বেসরকারি ক্লিনিক। শুধু এই এলাকাতেই নয়, পুরো জেলা জুড়েই কিন্তু গড়ে উঠেছে শত শত ক্লিনিক। টাঙ্গাইলে প্রায় 42 লাখ মানুষের বসবাস, কিন্তু সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত ও চিকিৎসা সেবা না পেয়ে অনেকে ভালো চিকিৎসার আশায় বেসরকারি ক্লিনিকের দ্বারস্থ হচ্ছে। আর সেখানে এই প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগের মুখোমুখি হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। সম্প্রতি জেলার একটি ক্লিনিকে ভুল রক্তের গ্রুপ উল্লেখ করে রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। সেই রিপোর্টের ভিত্তিতে রক্ত দেওয়ার পরেই কিন্তু এক রোগীর মৃত্যুর ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে সিভিল সার্জন কার্যালয়ে
পুরনো তালিকা অনুযায়ী জেলায় 542টি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। এর মধ্যে লাইসেন্স সচল 104টি। এছাড়াও 86টি এই ক্লিনিকের লাইসেন্সের জন্য আবেদন করেছে। প্রয়োজনীয় কাগজপত্র ঘাটতি ও আইনগত শর্ত পূরণ না করায় এখনও অনুমোদন পায়নি। এই হিসেবের বাইরেও কিন্তু অনেক ক্লিনিক রয়েছে। সংখ্যায় এত ক্লিনিক থাকলেও কিন্তু মানসম্মত স্বাস্থ্যসেবা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, হাতে গোনা কয়টি ক্লিনিক ছাড়া অধিকাংশ ক্লিনিকেই কিন্তু নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক নেই। প্রয়োজনীয় আধুনিক পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতি ও মানসম্মত প্যাথোলজির সুবিধা নেই। আর হচ্ছে ব্যবস্থা, প্রশাসনের কিন্তু উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে দেখা যায়নি। সম্প্রতি 4টি ক্লিনিকে অভিযান চালিয়েছে সিভিল সার্জন। বছর জুড়ে কিন্তু এসব ক্লিনিকে নানান অভিযোগ, নানান দুর্ঘটনা, মৃত্যুর মতো ঘটনা, ভুল চিকিৎসায় মৃত্যুর মতো ঘটনা ঘটছে। এবং নার্সের পরিবর্তে কিন্তু এসএসসি পাশ করেই কিন্তু দেখতে দেখতে শিখেছে চিকিৎসা সেবা, তাদের কিন্তু বিভিন্ন ক্লিনিকে নিয়োগ দিয়েছে। এবং 24 ঘন্টা ডিউটি চিকিৎসক থাকার কথা থাকলেও কিন্তু 2-4টা ক্লিনিকে কিন্তু ডিউটি চিকিৎসক থাকে, এর বাইরে কিন্তু থাকে না। প্রশাসনের তেমনটাই নজরদারি নাই বললেই চলে, কারণ এসব ক্লিনিকের সাথেই কিন্তু বিভিন্ন এই প্রশাসনের যারা আছে এরা অনেকটাই সিভিল সার্জনের চিকিৎসকরা জড়িত আছে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সানভি আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।